যাচ্ছে। ইয়েস স্যার। আচ্ছা, আজকে আমরা গত ক্লাসে তো আমরা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন পড়েছি। তার আগের দিন আমরা মনে হয় নর্মাল ডিস্ট্রিবিউশন মানে স্কিউনেস এগুলো নিয়ে পড়াশোনা করেছি। তার আগে আমরা পড়েছি হচ্ছে ভেরিয়েন্স, তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তাই না? এগুলো নিয়ে পড়েছি। সিভি নিয়ে পড়েছি, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স এগুলো নিয়ে পড়েছি। তারপর আমরা স্কিউনেস নিয়ে পড়েছি, লেফট স্কিউড রাইট স্কিউড এগুলো নিয়ে পড়েছি। তারপরে আমরা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন নিয়ে পড়েছি। আজকে আমরা আরেকটা, মানে মূলত একটাই কনসেপ্ট কিন্তু নাম হচ্ছে দুটা, সেটাই নিয়ে পড়বো। এটাকে বলা হয় মোমেন্ট। মোমেন্ট 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 অ্যান্ড মোমেন্টেরই একটা টাইপস হচ্ছে কার্টোসিস। ঠিক আছে, সেটা নিয়ে আমরা একটু পড়বো। তো মোমেন্ট এবং কার্টোসিসের, মোমেন্টের কাজ যেটা, মোমেন্টের কাজ বুঝলে আমরা কার্টোসিসের কাজ বুঝে যাব। মুভমেন্ট হচ্ছে এক ধরনের মেজারমেন্ট। হ্যাঁ, এক ধরনের মেজারমেন্ট যেটা আসলে শেপের বৈশিষ্ট্যকে সে আমাদের সামনে তুলে ধরে। আমরা জানি যে আমরা যদি যখন ডেটা প্লট করি, আমাদের কাছে যখন ডেটা সেট থাকে, ডেটাকে যখন আমরা প্লট করি, ডেটা প্লট করার পর ডেটা বিভিন্ন ধরনের শেপে আসতে পারে। নর্মাল ডিস্ট্রিবিউশন হলে তো এটা বেল কার্ভের মতো হবে, নর্মাল, এবং যদি সিমেট্রিক ডিস্ট্রিবিউশন হয়। আচ্ছা, আর যদি স্কিউড হয় তাহলে এটা রাইটে চলে যাবে অথবা লেফটে চলে যাবে, তাই তো? আমরা মানে গাউসিয়ান ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এটা বলছি। এর বাইরেও আমরা গত ক্লাসে আরো বিভিন্ন ধরনের গ্রাফ দেখেছিলাম, জানি না রে। তাই না? বিভিন্ন ধরনের আমরা গ্রাফ দেখেছি, যেখানে আমরা এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন দেখেছি, তাই না? আমরা এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন দেখেছি, লগ ডিস্ট্রিবিউশন দেখার কথা, তাই তো? এই যে বিভিন্ন ধরনের ডিস্ট্রিবিউশনের যে কার্ভ, মানে আমরা যে বৈশিষ্ট্যগুলা দেখি, 10 তারিখের মধ্যে টিকিট করে ফেলতে সেগুলা হবে। আমরা ম্যাথমেটিক্যালি কিভাবে বুঝতে পারি, সেটার জন্য যে ম্যাথমেটিক্যাল মেজারমেন্ট বা ফর্মুলা আছে, সেটাকে বলা হয় মোমেন্ট। তো আমরা আজকে মোমেন্ট দেখবো, কিন্তু আরে আমরা টিকিট করলে তো ম্যাথ ঝামেলা শিখ, হবে কিন্তু আমাদের যদি মানে আগে ছুটি দিয়ে দেয় তাহলে মোমেন্টের আসে। ম্যাথ শিখতে হবে না, মানে ওইভাবে এত স্ট্রং ম্যাথ শিখতে হবে না। জাস্ট আমাদের আইডিয়াটা জেনে থাকা দরকার যে মোমেন্ট হচ্ছে একটা মেজারমেন্ট যেটা আহ, যে শেপ আছে ডেটার, যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের ডেটার যে শেপটা আসে, সেই শেপের বৈশিষ্ট্য বুঝতে আমাদেরকে সাহায্য করে। আচ্ছা, তাহলে আমরা একটু চলে যাই। আচ্ছা, এখানে আমরা ডেটা দেখতে পাচ্ছি, রাইট? ডেটা দেখতে পাচ্ছি, এবং ডেটার ডিস্ট্রিবিউশনটা কিরকম, শেপটা কিরকম সেটাও দেখতে পাচ্ছি। এটা দেখতে আমাদের কাছে অনেকটা নর্মাল ডিস্ট্রিবিউশনের মতো মনে হচ্ছে, যদি এটা নর্মাল ডিস্ট্রিবিউশন না, বাট কাইন্ড ওই রকমই। এখানে আবার দেখতে পাচ্ছি এক ধরনের স্কিউনেস আছে, সেটা একটু রাইট সাইডে খানিকটা স্কিউনেস আছে, কিন্তু আমরা যেভাবে স্কিউনেস কে দেখেছি ঠিক ওইভাবে। রাইট স্কিউ বলতে আমরা যেটা আমাদের মাথার মধ্যে ঢুকেছে এটা ওই জিনিস না। আবার এরপরেরটাতে আমরা তিনটা শেপ দেখতে পাচ্ছি। এটা হচ্ছে রেড ওয়ান, তার ভিতরে আরো ডট ডট দিয়ে আরো দুইটা শেপ দেওয়া আছে। সো এর বাইরেও আরো অনেক গ্রাফ আছে, অনেক গ্রাফ আমরা দেখেছি। So, আমরা যখন গ্রাফের বৈশিষ্ট্যগুলো ম্যাথমেটিক্যালি বের করতে পারি, তখন সেটাকে আমরা বলি যে আমরা মোমেন্টের মাধ্যমে এটা বের করেছি। তো মোমেন্টের কাজটা কি? এ মোমেন্ট ইজ এ কোয়ান্টিটেটিভ মেজার, মানে একটা গাণিতিক ফর্মুলা, গাণিতিক মেজারমেন্ট। এ মোমেন্ট ইজ এ কোয়ান্টিটেটিভ মেজার দ্যাট ডিসক্রাইবস দ্য শেপ অফ এ ডিস্ট্রিবিউশন। এই যে ডিস্ট্রিবিউশনের শেপগুলো আমরা দেখতে পাচ্ছি, এই ডিস্ট্রিবিউশনের শেপগুলোকে ডিসক্রাইব করে কে? মোমেন্ট। আর মোমেন্ট জিনিসটা কি? মোমেন্ট হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, ম্যাথমেটিক্যাল ফর্মুলা, একটা কোয়ান্টিটেটিভ মেজারমেন্ট, যেটা শেপের, মানে শেপের ক্যারেক্টারিস্টিক্স কে, বা শেপ অফ ডিস্ট্রিবিউশন, যেটা ডিস্ট্রিবিউশনের যে শেপটা, গ্রাফটা, তার ক্যারেক্টারিস্টিক্স কে আমাদের সামনে তুলে ধরে, ডিসক্রাইব করে। এটাই হচ্ছে মোমেন্ট। সো মোমেন্ট আহামরি কিছু না, মোমেন্ট হচ্ছে একটা কোয়ান্টিটেটিভ মেজার, একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা, যেটা দ্বারা আমরা ডেটা ডিস্ট্রিবিউশনের শেপগুলা সম্পর্কে জানতে পারি। কিন্তু সমস্যা হচ্ছে মোমেন্ট একটা না, মোমেন্ট অনেকগুলো আছে। এক একটা মোমেন্টের এক একটা বৈশিষ্ট্য। ফার্স্ট মোমেন্ট যে জিনিসকে ডিসক্রাইব করে, সেকেন্ড জিনিস, সেকেন্ড মোমেন্ট হচ্ছে ভিন্ন কিছুকে ডিসক্রাইব করে, থার্ড মোমেন্ট আরেকটা জিনিসকে ডিসক্রাইব করে, ফোর্থ মোমেন্ট এরকম আরেকটা জিনিসকে ডিসক্রাইব করে, ফিফথ মোমেন্ট আরেকটা জিনিসকে ডিসক্রাইব করে। এরকম করে অসংখ্য মোমেন্ট আছে, মানে টেকনিক্যালি আনলিমিটেড মোমেন্ট আছে। কিন্তু আমরা আমাদের কোর্সের জন্য চারটা মোমেন্ট সম্পর্কে জানলে আমাদের হবে।
এর মধ্যে তিনটা মোমেন্ট সম্পর্কে আমরা অলরেডি জানি, ঠিক আছে? আমরা আজকে ফোর্থ মোমেন্ট সম্পর্কে শিখব। সো মোমেন্টের যে ফর্মুলাটা, এটা ফার্স্ট মোমেন্ট হোক, সেকেন্ড মোমেন্ট হোক, বা থার্ড মোমেন্ট হোক, বা ফোর্থ মোমেন্ট হোক, বা ফিফথ মোমেন্ট হোক, এটার একটা কমন ফর্মুলা আছে, যেটাকে আমরা বলছি মিউ এন ইজ ইকুয়াল টু ই এক্স মাইনাস মিউ ব্র্যাকেট এন। এটা হচ্ছে মোমেন্টের ফর্মুলা, ইউনিভার্সাল ফর্মুলা। এন এর পরিবর্তে যদি আমি 1 বসাই, তাহলে আমি ফার্স্ট মোমেন্টের ক্যালকুলেশন করতে পারবো। যদি 2 বসাই তাহলে সেকেন্ড মোমেন্ট, যদি 3 বসাই তাহলে থার্ড মোমেন্ট, যদি আমি 4 বসাই তাহলে আমি ফোর্থ মোমেন্ট বের করতে পারবো। সো ওই যে বলছিলাম না, কোয়ান্টিটি মেজার, এই ফর্মুলাটা দিয়ে আসলে আমরা সেই মেজারমেন্টটা করে থাকি। মিউ এন ইজ ইকুয়াল টু ই এক্স মাইনাস মিউ টু দি পাওয়ার এন। এখন আমি যদি বলি আমাকে ফার্স্ট মোমেন্ট বের করে দেখান, আপনাকে মিউ এন এর পরিবর্তে মিউ ওয়ান বের করবেন, আর এক্স মাইনাস মিউ টু দি পাওয়ার এন এর পরিবর্তে, মানে এন এর পরিবর্তে এখানে বসাবেন 1। যদি সেকেন্ড মোমেন্ট বের করতে হয়, তাহলে এন সমান হবে 2, থার্ড মোমেন্ট এন সমান 3, ফোর্থ মোমেন্ট এন সমান 4, ফিফথ মোমেন্ট এন সমান 5। তো দিস ইজ হাউ আমরা এই একটা ফর্মুলা দিয়ে সবগুলা মোমেন্ট বের করে ফেলতে পারি। তাহলে মোমেন্ট কি? মোমেন্ট হচ্ছে একটা কোয়ান্টিটেটিভ মেজার, একটা ক্যালকুলেশন মেজারমেন্ট, যেটা আমাকে ডেটার যে ডিস্ট্রিবিউশন করার পর, ডেটাকে ডিস্ট্রিবিউট করার পর যে শেপটা আসে, সেই শেপের বিভিন্ন বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে সাহায্য করে। ঠিক আছে? মোমেন্ট অনেকগুলা থাকে, এন এর মান অনুসারে মোমেন্ট সামনে আগাতে থাকে। এন এর মান যখন 1 হয় তখন মোমেন্ট ফার্স্ট মোমেন্ট, 2 হলে সেকেন্ড মোমেন্ট, 3 হলে থার্ড মোমেন্ট, 4 হলে ফোর্থ মোমেন্ট। তো আমরা যখন এন এর মান 1 বসাই, তখন যে মোমেন্টটাকে পাই আমরা, সেটাকে আমরা বলছি ফার্স্ট মোমেন্ট। ফার্স্ট মোমেন্ট হচ্ছে মিন। ফার্স্ট মোমেন্টে আমরা যে ভ্যালুটা পাই, সেটাকে বলা হয় মিনের ভ্যালু। ঠিক আছে? ফার্স্ট মোমেন্ট মানে হচ্ছে মিন, ফার্স্ট মোমেন্ট মানে হচ্ছে মিন, ফার্স্ট মোমেন্টের ভ্যালুটাই হচ্ছে মিনের ভ্যালু। ঠিক আছে? সেকেন্ড মোমেন্ট যেটা, সেকেন্ড মোমেন্ট হচ্ছে ভেরিয়েন্স। ওই যে আমরা বলছিলাম না, সামেশন অফ এক্স মাইনাস মিউ হোল স্কোয়ার ডিভাইডেড বাই পপুলেশনের ক্ষেত্রে বড় হাতের এন, আর স্যাম্পলের ক্ষেত্রে এন মাইনাস ওয়ান। তাহলে এই ভেরিয়েন্স আমরা ভেরিয়েন্সের ওই ফর্মুলা থেকেও বের করতে পারি, আবার মোমেন্টের এই যে ফর্মুলা, মোমেন্টের এই ফর্মুলা থেকেও ভেরিয়েন্সটা বের করা যায়। আমি যখন এন এর মান 2 বসাবো, তখন যে ভ্যালুটা পাবো ওটাই হবে ভেরিয়েন্স। আমি যখন এন এর মান 3 বসাবো, তখন সেটা আমাকে স্কিউনেস দেখাবে। কি দেখাবে? স্কিউনেস। অর্থাৎ আমার ডেটা ডিস্ট্রিবিউশন রাইট অথবা লেফট সাইডে কোনো দিকে এসিমেট্রিক ওয়েতে স্কিউড হয়ে আছে কিনা, সেটা আমরা এই মোমেন্টের থার্ড মোমেন্টের ফর্মুলা দিয়ে, বা মোমেন্টে যখন আমি এন সমান 3 বসাবো, তখন যে ভ্যালুটা পাবো ওইটা দেখে ম্যাথমেটিক্যালি আমি বলতে পারবো যে এটা কি নর্মাল ডিস্ট্রিবিউশন, নাকি এটা লেফট স্কিউড, নাকি রাইট স্কিউড ডিস্ট্রিবিউশন। ঠিক আছে? ম্যাথমেটিক্যালি আমি এটা দেখে বুঝতে পারবো। ফোর্থ মোমেন্ট যেটা, সেটাকে আমরা বলতেছি কার্টোসিস। তাহলে আজকে আমাদের টপিকের নাম হচ্ছে মোমেন্ট এন্ড কার্টোসিস। তো কার্টোসিস একটা মোমেন্ট, 4 নাম্বার মোমেন্টটাকে বলা হয় কার্টোসিস। এই কার্টোসিস যে কাজটা করে, সেটা সে আমাকে দেখায় যে ডেটার কনসেন্ট্রেশন সেন্টারে কিরকম এবং টেইলের দিকে, লেজের দিকে কিরকম। ডেটার কনসেন্ট্রেশন যদি সেন্টারে অনেক বেশি হাই হয়, তাহলে এটা একটা টাওয়ার শেপ হয়ে যায়, আর টেলগুলা আস্তে 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 ক্রমশ সামনের দিকে আগাতে থাকে। ডেটার কনসেন্ট্রেশন যদি কম থাকে, তাহলে এটা অনেকটা নর্মাল ডিস্ট্রিবিউশনের মতো হয়, একটু কম হলে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনের মতো হয়। সো এই জিনিসগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। তাহলে আমি যদি এখন একটু সাম আপ করি, এতক্ষণ পর্যন্ত আমি যে কথাগুলো বললাম, মোমেন্ট হচ্ছে একটা স্ট্যাটিস্টিক্যাল মেজারমেন্ট, একটা ক্যালকুলেশন। এই ক্যালকুলেশন দিয়ে আমি ডেটা ডিস্ট্রিবিউশনের শেপকে ডিসক্রাইব করতে পারি। অনেকগুলো মোমেন্ট আছে, মোমেন্টের একটা ইউনিভার্সাল ফর্মুলা আছে। এই ইউনিভার্সাল ফর্মুলাতে যদি আমি 1 বসাই, তাহলে আমি ফার্স্ট মোমেন্ট পাই, 2 বসালে সেকেন্ড মোমেন্ট, 3 বসালে থার্ড মোমেন্ট, 4 বসালে ফোর্থ মোমেন্ট। আমরা যে মিন ক্যালকুলেশন করে শিখে আসছি, ওটা মিনের ফর্মুলা বাদ দিয়েও আমি যদি এখানে মোমেন্টের ফর্মুলাতে 1 বসাই, তাহলে আমি যে ভ্যালু পাবো এটা মিনের ভ্যালু হবে। মিনের পজিশনকে সে ব্যাখ্যা করবে, মিন কোথায় আছে, লোকেশনটা কোথায়। সেকেন্ড মোমেন্টে আমি দেখতে পারবো যে স্প্রেডটা কেমন, মিন থেকে ডেটার স্প্রেড গুলা কিরকম, যেটা হচ্ছে ভেরিয়েন্সের কাজ, রাইট? ভেরিয়েন্স দিয়ে তো আমরা স্প্রেডটা বুঝি না, মিন থেকে কত দূরে অবস্থিত। তো
তো এখানে সেকেন্ড মোমেন্টের কাজটা একই, সে ভেরিয়েন্স দেখায়। থার্ড মোমেন্টে আমরা স্কিউনেস দেখতে পাই, এটা কি রাইট স্কিউড, লেফট স্কিউড, অর্থাৎ পজিটিভ নেগেটিভ স্কিউড নাকি নর্মালি ডিস্ট্রিবিউটেড, এই জিনিসগুলো আমরা দেখতে পারি হচ্ছে থার্ড মোমেন্টে গিয়ে। অর্থাৎ এই ফর্মুলাতে, মিওর ইউনিভার্সাল ফর্মুলাতে আমি যদি n সমান 3 বসাই, তাহলে যে ভ্যালুগুলো পাবো ওই ভ্যালু দেখে আমি বুঝতে পারবো এটা লেফট স্কিউড নাকি রাইট স্কিউড নাকি নর্মাল ডিস্ট্রিবিউশন। আর ফোর্থ মোমেন্টে গিয়ে আমরা যেটা পাই সেটাকে বলা হয় কার্টোসিস। কার্টোসিস দেখে যে আমি যে ডেটাটা ইউজ করতেছি, এই ডেটা শেপটা কিরকম, এটা পিকটা কি অনেক ন্যারো, এবং টেইল গুলা কিরকম, দুইটা। তার মানে এটা পিক এবং টেইল। পিক মানে হচ্ছে এই যে এটা মাথাটা, এই মাথাটা কিরকম, আর টেইল হচ্ছে এদিকে টেইলটা কত দূর যাচ্ছে, ঠিক আছে, ওইটা বুঝতে আমাদেরকে সাহায্য করে। এবং কেন আমরা এটা কার্টোসিস আমরা ব্যবহার করব সেটা আমরা দেখব, ঠিক আছে। মানে মোমেন্টের কাজটা কি, আমরা কেন মোমেন্ট শিখবো, সেটা আমাদের পলিসিতে কিভাবে কাজে লাগে, এটা লেকচারের শেষের দিকে গিয়ে দেখবো। সো প্রত্যেকটা সাকসেসিভ মোমেন্ট, অর্থাৎ আমি যখন ফার্স্ট মোমেন্ট থেকে সেকেন্ড মোমেন্টে যাচ্ছি, সেকেন্ড মোমেন্ট যখন থার্ড মোমেন্ট যাচ্ছি, থার্ড মোমেন্ট থেকে যখন ফোর্থ মোমেন্টে যাচ্ছি, এই প্রত্যেকটা সাকসেসিভ মোমেন্ট, হ্যাঁ, ডেটা সম্পর্কে আমারে কি করতেছে, ডিপার আন্ডারস্ট্যান্ডিং কি করতেছে, দিচ্ছে, ঠিক আছে। তাহলে আমি যদি কার্টোসিস থেকে পরে ফিফথ মোমেন্টে চলে যাই, তাহলে ডেটা সম্পর্কে আমি আরো বেটার কি করতে পারবো, আরো ডিপার একটা আন্ডারস্ট্যান্ডিং আমি ডেভেলপ করতে পারবো। বাট 4টা মোমেন্ট পর্যন্ত আমাদের জন্য জিনিসটা ওকে আছে। So, আমি এই জায়গায় থামবো। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে আমি এখন কোয়েশ্চেন নেব, তারপর আমি সামনের দিকে আগাবো। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ জাস্ট আমাকে একটু জানান, বলেন। এখন হাত তোলার দরকার নাই, ডাইরেক্ট কথা বলেন, কারণ আমি স্ক্রিন শেয়ার করতেছি, হাত তুলে দেখতে পারবো না। এনিওয়ান? সবাই বুঝতে পেরেছেন? ওকে, সবাই যদি বুঝতে পারেন ভালো। নেক্সট, তাহলে আমরা 4টা মোমেন্ট সম্পর্কে জেনেছি, এখন আমি সামনে যাব। তাহলে এখন আমরা প্রথম 3টা মোমেন্ট সম্পর্কে জানি। ফার্স্ট মোমেন্ট হচ্ছে মিন, সেকেন্ড মোমেন্ট হচ্ছে ভেরিয়েন্স, থার্ড মোমেন্ট হচ্ছে স্কিউনেস, আর ফোর্থ মোমেন্ট হচ্ছে কার্টোসিস। একটা ফর্মুলা দিয়ে মিন জানা যাচ্ছে, ভেরিয়েন্স জানা যাচ্ছে, স্কিউনেস জানা যাচ্ছে, কার্টোসিস জানা যাচ্ছে। আচ্ছা, মিন যদি একটু দেখি, মিনে আমি মোমেন্টের ফর্মুলাতে n সমান কত বসাবো? এনিওয়ান? ফার্স্ট মোমেন্টে n সমান কত হবে? 1 ওয়ান। ওয়ান যদি বসাই তাহলে এখানে হচ্ছে μ1 ইজ ইকুয়াল টু ই এক্স মাইনাস মিউ, কারণ 1 উপরে পাওয়ার থাকা না থাকা একই কথা। আচ্ছা, সমান আসতেছে 0। 0 মানে কি, μ1 আমি বোঝার চেষ্টা করতেছি এক্স মাইনাস মিউ জিনিসটা আসলে কি। এক্স মাইনাস মিউ জিনিসটা হচ্ছে ডেটা পয়েন্ট, ওই ডেটা পয়েন্টটা, এক্স ডেটা পয়েন্টটা মিন থেকে কত দূরত্বে আছে, রাইট? এক্স মাইনাস মিউ মানে কি, স্প্রেডটা কত। এক্স মাইনাস মিউ মানে হচ্ছে এক্স যদি একটা ভ্যালু হয়, x1 x2 x3 x4, হ্যাঁ, এগুলো প্রত্যেকটা হচ্ছে ভ্যালু, এদের মিন হচ্ছে মিউ। তাহলে এক্স মাইনাস মিউ মানেটা হচ্ছে যে এই মিন থেকে এই ডেটাটা, x1 ডেটাটা কত দূরে আছে, x2 ডেটাটা কত দূরে আছে। আমি যখন মিন বের করার চেষ্টা করব, তখন আমি আসলে বলতেছি যে মিন থেকে মিন কত দূরে আছে, মিন থেকে মিন কত দূরে আছে। ফার্স্ট মোমেন্ট আমি বোঝার চেষ্টা করতেছি আমার মিনটা কোথায় আছে, মিন থেকে কত দূরে আছে। সো মিন থেকে তো মিন কত দূরে থাকতে পারে না, মিন থেকে মিনের দূরত্ব হবে 0। তাই ফার্স্ট মোমেন্টের রেজাল্ট সবসময় কি আসবে, 0 আসবে। ফার্স্ট মোমেন্টের রেজাল্ট সবসময় কি আসবে, 0 আসবে। পজিশনটা ব্যাখ্যা করতেছে যে মিনের পজিশনটা কোথায়। মিন আসলে মিন থেকে কত দূরত্বে, মিন থেকে 0 দূরত্বে আছে। আমি এটা কনসেপচুয়ালি বুঝালাম, কিন্তু মাথায় অনেক বেশি প্রেসার দেওয়ার দরকার নাই, বিকজ দিন শেষে আমি ফার্স্ট মোমেন্ট নিয়ে তো আসলে কোশ্চেন করবো না। আমি এটা বুঝালাম যে ফার্স্ট মোমেন্ট বলে একটা জিনিস আছে, এবং এটা মিন থেকে মিনের দূরত্ব 0। ফার্স্ট মোমেন্টের মান সবসময় 0ই আসে। আচ্ছা, ভেরিয়েন্স, যখন আমি 2 বসাবো n এর মান, তখন আমার ফর্মুলাটা আসবে μ2 ইজ ইকুয়াল টু ই। ই মানে হচ্ছে ভ্যালু, এক্স হচ্ছে যে কোনো একটা র্যান্ডম ভেরিয়েবল, আর মিউ হচ্ছে ডেটা সেটের মিন। আর এটা হচ্ছে সিগমা স্কোয়ার বলে, ভেরিয়েন্সের আরেকটা নাম আমরা জানি, ভেরিয়েন্সের সিম্বল আমরা সিগমা স্কোয়ার দিয়ে আমরা
প্রকাশ করি। সো মিউ সমান ই এক্স মাইনাস মিউ হোল স্কয়ার সমান হচ্ছে সিগমা স্কয়ার। এই তো মানে ভেরিয়েন্সের ফর্মুলা। এখন ভেরিয়েন্সের ফর্মুলাটা কি আমাদের মনে আছে? ভেরিয়েন্সের ফর্মুলাটা কি ছিল কেউ বলতে পারবেন? ভেরিয়েন্সের ফর্মুলাটা কি ছিল কেউ বলতে পারবেন? root over x bar yes sorry summation of x minus x bar whole square divided by n minus 1 এন মাইনাস ওয়ান কি এন কি ছোট হাতের না বড় হাতের? স্যার ছোট হাতের স্যাম্পলের জন্য আচ্ছা, আর পপুলেশনের জন্য কি ছিল? স্যার বড় হাতের n সামেশন অফ এক্স মাইনাস এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই, by n মানে ওটা তো এক্স বার ছিল না, সামেশন অফ এক্স আই মাইনাস মিউ হোল স্কোয়ার ডিভাইডেড বাই বড় হাতের এন। এটা ছিল পপুলেশনের জন্য ভেরিয়েন্স, মানে সিগমা স্কোয়ার, রাইট? জি স্যার তার মানে ওই ফর্মুলাতে নিচে যেটাকে আমরা কি বলি, হর বলি, হর বলি না ওইটাকে, ডিনোমিনেটর যেটাকে বলে আর কি, নিচে যেটা থাকে, নিচে কি ছিল, একটা এন ছিল। কিন্তু এই ভেরিয়েন্সের ফর্মুলাতে সেকেন্ড মোমেন্টে আমরা কি নিচে কোনো ই এন দেখতে পাচ্ছি? দেখুন তো, বাকিটা ঠিক আছে, এক্স মাইনাস মিউ হোল স্কোয়ার এটা আগের মতোই আছে, এন তো নাই। এন কি আছে সেকেন্ড মোমেন্টে, নাকি আপনারা ফর্মুলা ভুলে গেছেন? স্যার n equal to 2 এন ইকুয়াল টু টু মানে, না আমি ওই এন এর কথা বলতেছি না, আমি একটু দেখাই ফর্মুলাটা। আপনারা কি বাসায় পড়াশোনা করেন কিছু নাকি করেন না? তো যদি পড়াশোনার অবস্থা খারাপ হয় তাহলে তো খুব দুঃখজনক। দুঃখজনক মানে কি, যে আপনারা পরে কি কি যে করবেন, মানে এটা নিয়ে মাঝে মাঝে আমার একটু আপসেট হয়ে যায় আর কি। প্রবাবলি দ্যাট ইজ লাইফ। আবার একটু পড়াশোনা না করলে যেটা হয়, যেখানে আপনারা ফর্মুলাটা বলতে পারতেছেন না, ফর্মুলা যেহেতু বলতে পারতেছেন না, আমাকে এখন আবার কি করতেছে, জাম্প ব্যাক করা লাগতেছে, রাইট? তো দেখাচ্ছি একটা ফর্মুলা, একটু দেখে নেন, আমরা তারপর আবার ব্যাক করবো। পড়াশোনা, এই পড়াশোনাগুলো একটা টপিকের উপর ডিপেন্ড করে আরেকটা টপিক দাঁড়ানো, একটা টপিকের কাঁধের উপর আরেকটা টপিক দাঁড়ানো, আন্ডারস্ট্যান্ড? সো বেস যদি ক্লিয়ার না থাকে, বেসের ফর্মুলা গুলো যদি ক্লিয়ার না থাকে, আন্ডারস্ট্যান্ডিংটা যদি ক্লিয়ার না থাকে, এই যে এখন আমরা আরো হায়ার কনসেপ্টের দিকে যাচ্ছিলাম, বাধাগ্রস্ত হচ্ছি না? সো এটা না করলে ভালো হইতো না? বেটার হইতো না যদি আমরা লাইক আমাদের ফর্মুলা গুলো আমাদের মুখস্থ থাকতো, হুম? আমরা আরো ভালো দ্রুত বুঝতে পারতাম। সো আমি একটা জিনিস দেখাই, তারপর আমি আবার ব্যাক করতেছি ওই জায়গাতে। আপনাদের কাছে তো এই স্লাইডটা আছে, রাইট? স্লাইডটা থাকার কথা আপনাদের কাছে, আছে না? আমি দিয়ে দিয়েছিলাম মনে হয়। একটু দেখেন স্লাইড। কি ব্যাপার, শেয়ার হচ্ছে না? এসে দেখা যাচ্ছে এখন? স্লাইড কি দেখতে পাচ্ছেন? yes স্যার আচ্ছা, আমরা নিচের ফর্মুলাটার দিকে তাকাই, উপরেরটা না, নিচের দিকে তাকাই। এই ফর্মুলাতে আমরা আসলে কি বের করছিলাম? এটা কিসের ফর্মুলা? ভেরিয়েন্সের ফর্মুলা, এক্স আই মাইনাস মিউ হোল স্কয়ার ডিভাইডেড বাই এন। একটা বড় হাতের এন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্যাপিটাল এন দেখতে পাচ্ছেন আপনারা, নাকি দেখা যাচ্ছে না? yes স্যার দেখা যাচ্ছে এই ক্যাপিটাল এনটা কি আসলে? স্যার পপুলেশন। পপুলেশন পপুলেশনের কি? স্যার পপুলেশন মিন। এন মানে পপুলেশন মিন? এন মানে কি, বড় হাতের এন মানে কি, পপুলেশনের কি এটা? স্যার টোটাল পপুলেশন নাম্বার। টোটাল পপুলেশন নাম্বার, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তাহলে ভেরিয়েন্সের ফর্মুলাতে আমরা দেখতে পাচ্ছি একটা এক্স আছে,
xi মাইনাস মিউ হোল স্কয়ার আছে, আর নিচে কি আছে, একটা পপুলেশন নাম্বার n আছে। এটা হচ্ছে নর্মাল ভেরিয়েন্সের ফর্মুলা। কিন্তু আমরা বলতেছি পপুলেশনের ভেরিয়েন্স যেটা, সেটা হচ্ছে সেকেন্ড মোমেন্ট। এখন আমরা যদি একটু সেকেন্ড মোমেন্টের ফর্মুলাতে যাই, আমরা গিয়ে দেখি যে সেকেন্ড ভেরিয়েন্সের সেকেন্ড মোমেন্টের ফর্মুলাতে এই ক্যাপিটাল এন বা পপুলেশন নাম্বার যেটা, সেটা আছে কিনা। আছে, দেখতে পাচ্ছি। স্লাইডটা একটু দেখেন। এখন দেখা যাওয়ার কথা, সেকেন্ড মোমেন্ট একটু দেখেন। ভেরিয়েন্সের ফর্মুলাটাতে সিগমা মানে সিগমা স্কোয়ার আছে, আর ওদিকে মিউ টু আছে, মাঝখানে ফর্মুলাতে এক্স মাইনাস মিউ হোল স্কোয়ার আছে। নিচে কি এন আছে, ডিভাইডেড বাই এন, ক্যাপিটাল এন, এটা কি দেখা যাচ্ছে? স্যার হুম, স্যার ই বলতে কি বোঝাচ্ছে আরেকবার কি বলবেন? এক্সপেক্টেড ভ্যালু। এনটা কি আছে নিচে? এনটা থাকার কথা ছিল না? এনটা কোথায় গেল? আপনার কি আমার কথা ধরতে পারতেছেন নাকি ধরতে পারতেছেন না, আমি এটাই বুঝতেছি না। আপনারা কি আমার লেকচার এখন পর্যন্ত কিছু বুঝছেন না বুঝেন নাই? লেটস স্টপ দ্য লেকচার, এটা আগে আমরা গল্প করি। কি সমস্যা বলেন? আপনারা কি আমি এখন পর্যন্ত যেসব কথাবার্তা বলছি তার কিছু বুঝেছেন নাকি বুঝেন নাই? আমি একজন করে নাম ডাকি, আপনারা বলেন। হ্যাঁ, নাহিয়ান বিনতে ইসলাম, বলেন। আপনি বলেন, বুঝতে পেরেছেন না পারেন নাই? না স্যার। ওকে, ফাইন। কি বুঝেন নাই? স্যার আমার কাছে আসলে অনলাইনে অনেক কনফিউজ লাগছে। কি কনফিউজ লাগতেছে? লাইক, আপনি স্যার কি আমার কথা বুঝতেছেন না, নাকি কনসেপ্ট গুলা ক্লিয়ার হচ্ছে না, নাকি আপনার লাইনে প্রবলেম? স্যার কনসেপ্ট গুলো ক্লিয়ার হচ্ছে না। আচ্ছা, কোন কনসেপ্ট গুলা ক্লিয়ার হয়নি? আমরা অনলাইনে দুইটা ক্লাস করছি, একটা হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের মনে হয়, আর একটা হচ্ছে আজকের ক্লাসটা হচ্ছে স্যার আজ প্রবাবিলিটি। হুম, আজকের ক্লাসে আপনি শুরু থেকে ছিলেন? জি স্যার। আচ্ছা, আপনি মোমেন্ট কি এটা কি বুঝেছেন, এটা বুঝেন নাই? না স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। মোমেন্ট বুঝেছেন এমন কেউ আছেন? মোমেন্ট জিনিসটা কি? নট এ সিঙ্গেল পার্সন, আপনার কেউ মোমেন্ট বুঝেন নাই? স্যার বুঝতে পারছি। কি সবাই বুঝতে বুঝছে। পেরেছেন আপনি? স্যার মোমেন্ট মানে বোঝায় যে ওয়ান টাইপ অফ মেজারমেন্ট। এটা হচ্ছে হুম, ডাটা ডিস্ট্রিবিউশনের শেপের বৈশিষ্ট্য বুঝতে হেল্প করে। হুম। তারপর এটা হচ্ছে এক ধরনের ম্যাথমেটিক্যাল ফর্মুলা। স্যার এতটুকু বুঝতে পারছি। আচ্ছা, তো মোমেন্ট হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা যেটা দিয়ে আমরা ডেটার বৈশিষ্ট্যকে মেজার করি, তাই তো? আচ্ছা, আহ স্যার আমরা ফর্মুলাগুলো দেখলাম কিন্তু মানে ম্যাথ করলে আরো বেশি ভালো বুঝতে পারবো সামনে। ম্যাথ তো করার মতো ক্যাপাসিটি আপনাদের নাই। আমি ম্যাথ আপনাদেরকে দিব না। So, আমি তো আগেই বলে দিয়েছি ম্যাথ আমি দিব না। কনসেপ্টটা ক্লিয়ার কিনা সেটা হচ্ছে আমার জন্য ইম্পর্টেন্ট। আমি একটা জিনিস বলি, ছোটবেলায় আপনারা ফর্মুলা পড়ছেন না? অনেকগুলা ফর্মুলা আপনারা ছোটবেলায় পড়ছেন।
একটা ফর্মুলা হচ্ছে কোনো কিছুর ক্ষেত্রফল, চতুর্ভুজের ক্ষেত্রফল বের করার সূত্র। এটা কি কেউ মনে আছে সূত্রটা? A square. হুম স্যার ক্ষেত্রফল বলতে কি মানে এরিয়া স্যার? এরিয়া, হ্যাঁ। স্যার এটা হচ্ছে হাফ ইন্টু বেজ দৈর্ঘ্য ইন্টু গুণ হাইট। প্রস্থ। হাফ ইন্টু ভূমি কোণ উচ্চতা ট্রায়াঙ্গেলের, আমি চতুর্ভুজে জানতে চাইছি। আচ্ছা, স্যার দৈর্ঘ্য গুণ প্রস্থ। এ ইন্টু বি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই তো? আচ্ছা, এ ইন্টু বি একটা ফর্মুলা। এই ফর্মুলা, এটা একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা। এই ফর্মুলা আমাকে কি জানাচ্ছে? দৈর্ঘ্য গুণ প্রস্থ দিয়ে আমি কি জানতে পারছি? কি জানতে পারছি? ক্ষেত্রফল কার? চতুর্ভুজে। ওকে, দৈর্ঘ্য গুণ প্রস্থ হচ্ছে একটা ফর্মুলা, যে ফর্মুলা দিয়ে আমি চতুর্ভুজের একটা বৈশিষ্ট্য জানতে পারছি, যেটাকে আমি বলছি বৈশিষ্ট্যটার নাম হচ্ছে ক্ষেত্রফল। রাইট? জি স্যার। ইয়েস অর নো? তাহলে একটা স্যার। ফর্মুলা দিয়ে একটা বৈশিষ্ট্য বোঝা যাচ্ছে। ফাইন। মোমেন্ট হচ্ছে একটা ফর্মুলা। এই ফর্মুলা দিয়েও ডেটার যে ডিস্ট্রিবিউশন মানে কি, যে ডেটা ডট ডট করে আঁকলে পরে যে নর্মাল ডিস্ট্রিবিউশন হয়, স্কিউড হয়, এটাকে ডিস্ট্রিবিউশন, শেপটাকে আমরা ডিস্ট্রিবিউশন বলতেছি। আমি ওই ডিস্ট্রিবিউশনের, ওই শেপের বিভিন্ন বৈশিষ্ট্য আমার জানার দরকার পড়ে বিভিন্ন সময়। তো এটা তো আর কেবলমাত্র খালি চোখে দেখে বৈশিষ্ট্যগুলো বোঝা যায় না, এটার জন্য আমার ম্যাথমেটিক্যাল ফর্মুলা ব্যবহার করা লাগে। তখন আমি যে ম্যাথমেটিক্যাল ফর্মুলাটা ব্যবহার করি, এটাকে বলা হয় মোমেন্ট। দৈর্ঘ্য গুণ প্রস্থ যেমন একটা ফর্মুলা, হ্যাঁ, μ2 ইজ ইকুয়াল টু ই এক্স মাইনাস মিউ হোল স্কোয়ার, বা μn ইজ ইকুয়াল টু ই এক্স মাইনাস মিউ টু দি পাওয়ার n, এটাও একটা ফর্মুলা। এ ইন্টু বি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, আমাকে চতুর্ভুজের একটা বৈশিষ্ট্য, দ্যাট ইজ ক্ষেত্রফল সম্পর্কে ধারণা দেয়। ঠিক তেমনি এই ফর্মুলাটা μn ইজ ইকুয়াল টু ই এক্স মাইনাস মিউ টু দি পাওয়ার n, এই ফর্মুলাটাও আমাকে শেপ বা ডেটার যে ডিস্ট্রিবিউশন, সেই ডেটা ডিস্ট্রিবিউশনের বৈশিষ্ট্য বুঝতে সাহায্য করে। পার্থক্য হচ্ছে, আমি যখন চতুর্ভুজের ক্ষেত্রে আমি দৈর্ঘ্য গুণ প্রস্থ দিয়ে শুধু ক্ষেত্রফলই বের করতে পারি। আমি যদি চতুর্ভুজের যে কর্ণ, সেটা সম্পর্কে জানতে চাই, তাহলে আমাকে ডিফারেন্ট একটা ফর্মুলা ব্যবহার করা লাগবে। মোমেন্টের সুবিধাটা হচ্ছে, মোমেন্টের ফর্মুলাটা এমন ভাবে তৈরি করা যে আমি যদি n এর মান চেঞ্জ করতে থাকি, n1 এর জন্য যে বৈশিষ্ট্যের কথা বলবে, 2 এর জন্য ডিফারেন্ট আরেকটা বৈশিষ্ট্যের কথা বলবে, 3 এর জন্য ডিফারেন্ট আরেকটা বৈশিষ্ট্য দিবে, 4th আরেকটা বৈশিষ্ট্য দিবে। ফর্মুলা একটাই থাকবে, n এর মান যখন আমি চেঞ্জ করতে থাকবো, তখন ও n এর মান চেঞ্জেস এর সাথে সাথে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য বলবে। n1 যে বৈশিষ্ট্যের কথা বলবে সেটা হচ্ছে মিন। n এর মান যখন আমি 2 বসায় ফর্মুলাটা ক্যালকুলেট করব, তখন যে বৈশিষ্ট্য বলবে সেটা হচ্ছে ভেরিয়েন্স। n এর মান যখন 3, তখন আমি যে বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারবো সেটা হচ্ছে স্কিউনেস। n এর মান যখন 4, তখন আমি যে বৈশিষ্ট্য জানতে পারবো সেটা হচ্ছে কার্টোসিস। তার মানে ফর্মুলা একটা ইউনিভার্সাল ফর্মুলা, যেটা আমার শেপের বৈশিষ্ট্য জানতে সাহায্য করে। একটু হচ্ছে কমন কথা। তারপর হচ্ছে এটা এমনই সুন্দর একটা ফর্মুলা, এই ফর্মুলাতে যখন আমি n এর মান প্রগ্রেস করতে থাকবো, n এর মান যখন আমি বাড়াতে থাকবো, ও তখন আমাকে ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা দিবে। n এর মান যখন 1 বসাবো, তখন আমি জানতে পারবো যে মিনটা আসলে কোথায়, মিনের পজিশনটা কোথায়, লোকেশনটা আমি জানতে পারবো। ওই ফর্মুলাতে n এর মান আমি 2 যখন বসাবো, তখন আমি ওই ডিস্ট্রিবিউশনের ভেরিয়েন্স সম্পর্কে জানতে পারবো। যদিও ভেরিয়েন্সের আলাদা ফর্মুলা আছে, কিন্তু আমি এই মোমেন্টের ফর্মুলা দিয়েও ওই বৈশিষ্ট্যটা জানতে পারবো। এটা একটা কমন ফর্মুলা। n সমান যখন 3 বসাবো, তখন আমি ওই ডেটার স্কিউনেস নিয়ে জানতে পারবো। স্কিউনেস কি? যখন ডেটার মধ্যে কোনো ধরনের আউটলায়ার থাকে,
সেটা যদি ডান সাইডে থাকে তাহলে ডান দিকে সে ডাটাকে পুল করে নিয়ে যায়, বাম দিকে থাকলে বাম দিকে পুল করে নিয়ে যায়, তখন বাকিগুলা একটু স্কিউড হয়ে যায়, এটাকে আমরা বলি স্কিউনেস। সো ডেটা আমি তো চোখ দিয়ে দেখতে পারতেছি, কিন্তু কতটা স্কিউড, হ্যাঁ, দুইটাই হচ্ছে লেফট স্কিউড, কিন্তু কোনটা বেশি বেশি লেফট, কোনটা কম লেফট স্কিউড, এটা খালি চোখে দেখে তো আমি হয়তো বুঝতে পারবো না। তখন আমার কি দরকার? তখন আমার ম্যাথমেটিক্যাল ফর্মুলাটা দরকার। তখন আমি ওই যে মোমেন্টের এন এর মান 3 বসাবো এবং থার্ড মোমেন্ট আমি বের করব, আমি স্কিউনেস গুলা ম্যাথমেটিক্যালি বুঝতে পারবো। ঠিক তেমনি আমি কার্টোসিস সম্পর্কেও জানতে পারবো। ঠিক আছে, কার্টোসিস কি সেটা আমরা পরে বলতেছি। তো এটা হচ্ছে একটা ফর্মুলা, যে ফর্মুলা এই গ্রাফ বা ডেটা ডিস্ট্রিবিউশনের বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স কে আমাকে বুঝতে সাহায্য করে, এবং ফর্মুলা একটাই, এন এর মান 1 2 3 পরিবর্তন করলে ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য সে আমাকে দেখায়। এখন বলেন, মোমেন্ট কারা বুঝতে পারেন নাই? হাত তোলেন। মোমেন্ট কারা বুঝতে পারছেন? হাত তুলেন। ওকে, থ্যাংক ইউ। যারা বুঝতে পারছেন তারা হাত নামান। যারা বুঝতে পারেন নাই তারা হাত তুলেন। আমি আরেকবার অন্যভাবে বুঝাবো। হাত তুলেন। আপনারা অনেকে বুঝতে পারেন নাই, স্বাভাবিক। আপনি বুঝতে পারেন নাই সেটা আপনার দোষ না তো, ইটস অ্যাবসলিউটলি ফাইন। আমি জাস্ট বোঝার চেষ্টা করবো আপনি কি বুঝেন নাই, তারপর সেটা আমি ওভারকাম করে অন্যভাবে আপনাকে বোঝাবো, সো দ্যাট আপনার জন্য যে কনসেপচুয়ালি জিনিসটা ক্লিয়ার হয়। কারণ এই জিনিসটা বোঝানো ছাড়া আমরা সামনে আগাবো না। সো আই ওয়ান্ট ইউ টু রেজ ইউর হ্যান্ড ইফ ইউ ডিডন্ট আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট। কেউ যদি হাত না তোলেন, আগামী বৃহস্পতিবার আমি পরীক্ষা নিব এগুলোর উপর, হাত তো লড়ছি, তুই বুঝিস নাই তো, এবং আমি তাহলে খুব বল কি? টেকনিক্যালি জিনিসগুলো জানতে চাইবো। সো ইফ ইউর কনসেপ্ট ইজ নট ক্লিয়ার, আপনি অ্যান্সার করতে পারবেন না। সো রেজ ইউর হ্যান্ড যদি বুঝতে না পারেন। হয় নাই না, হাত Okay, তোল। আমি একজন র্যান্ডম মানুষকে ডাকি, যেহেতু আপনারা কেউ সাহস করতেছেন না। আমি জানি না কেন করতেছেন না, আমি তো আপনাদেরকে মারবো কাটবো না টাইপের কিছু। আমি নিজেই তো বুঝি নাই। নোমান Thank God. 15A, নোমানকে জিজ্ঞেস করতে ভালো হয়েছে। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? নোমান, না, আমি নোমানের কাছ থেকে শুনবো। নোমান, 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 হ্যাঁ বলেন, আপনি কি বুঝতে পেরেছেন? মোমেন্ট হ্যাঁ, মোমেন্ট। মোমেন্টে বুঝতে স্যার যে এটা একটা ফর্মুলা, হুম, তো এখানে স্যার হচ্ছে এন ওয়ান দিয়ে স্যার মিন বের করে, না, মোমেন্ট একটা ফর্মুলা, এই ফর্মুলা দিয়ে আমরা কি করি আগে সেটা বলেন। স্যার যে মিন ভেরিয়েন্স এগুলো বের করি। হ্যাঁ, এইগুলা কি আসলে? মিন, ভেরিয়েন্স, এগুলা কি? এগুলো হচ্ছে ডেটা ডিস্ট্রিবিউশনের বিভিন্ন বৈশিষ্ট্য। তার মানে মোমেন্ট হচ্ছে একটা ফর্মুলা যেটা দ্বারা আমরা ডিস্ট্রিবিউশনের বৈশিষ্ট্যগুলো বের করি। ঠিক আছে? আর আমাদের একটা ফর্মুলা আছে, এই ফর্মুলাতে আমরা যদি 1 বসাই তাহলে মিন, 2 বসালে ভেরিয়েন্স, 3 বসালে স্কিউনেস, 4 বসালে কার্টোসিস, এটা আমরা পাই। ঠিক আছে? একটুকি পড়া, এখন পর্যন্ত আমি একটুকি পড়াইছি। ওকে, থ্যাংক ইউ। তাজরিমিন জান্নাত মেমোরি, আপনি হাত তুলছিলেন, বলেন।
তাজরিমিন জান্নাত মেমোরি। ইয়েস স্যার, শুনতে হ্যাঁ পাচ্ছেন? বলেন, শুনতে পাচ্ছি, বলেন। জি স্যার, এবার মোমেন্ট দিয়ে বুঝি হচ্ছে স্যার, এটা 3টা মোমেন্ট আছে, ফার্স্ট, সেকেন্ড এন্ড থার্ড। তো স্লাইডটা একটু দেখা যাবে? উম, দেখা যাবে, কিন্তু মোমেন্ট 3টা না, মোমেন্ট অনেকগুলো আছে। আমরা 4টা মোমেন্ট সম্পর্কে শিখবো, কিন্তু মোমেন্ট জিনিসটাকে আগে বলেন, আমি স্লাইড দেখাচ্ছি, শেয়ার করছি। স্যার ডাটা ডিস্ট্রিবিউশনের একটা ভিজুয়াল, যা আমরা ভালোভাবে বুঝতে পারি। ভিজুয়াল না এটা, এটা হচ্ছে মোমেন্ট, হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা। ভিজুয়াল দেখে তো আমরা ডেটা সম্পর্কে ধারণা নিতেই পারি, কিন্তু ম্যাথমেটিক্যালি যদি আমরা ধারণা নিতে চাই, হ্যাঁ, এই গ্রাফটা কতটা কত স্কিউ উঁচু, আছে? কতটা নিচে, হ্যাঁ কতটা স্কিউড আছে, দুইটাই লেফট স্কিউড, কিন্তু কোনটা বেশি লেফট স্কিউড হ্যাঁ, এটাকে আমি কোনটা খালি চোখে কতটা দেখে বুঝতে পারবো? জি না স্যার, দেখে বুঝতে পারবো যে কোনটা দেখে, কতটুকু আছে। হ্যাঁ, একটা যদি লেফট স্কিউড থাকে আর একটা রাইট স্কিউড থাকে, একটা ডান দিকে একটা বাম দিকে, ক্লিয়ারলি বোঝা যাচ্ছে হ্যাঁ এটা লেফট এটা রাইট, দুইটাই ডান দিকে আছে এবং দেখতে কাছাকাছি মনে হচ্ছে, তারপরে এই দুইটার মধ্যে পার্থক্য থাকতে পারে। ওইটা বোঝার জন্য আমাদের তখন ম্যাথমেটিক্যাল ফর্মুলা লাগে, তখন আমরা এই মুভমেন্টের ফর্মুলাগুলো তখন আমরা ব্যবহার করে থাকি। ঠিক আছে, আচ্ছা। Yes, sir. তো আমি এখন আবার একটু যাচ্ছি শুরু থেকে। আপনারা যদি পড়াশোনা না করেন রেগুলার, তাহলে যেটা হবে, এই কোর্সের প্রবলেমটা হচ্ছে যে একটা একটা টপিকের সাথে আরেকটা টপিক কানেক্টেড। হ্যাঁ, তখন দেখা যাবে যে আর টপিক সামনের দিকে আগানো খুব টাফ হয়ে যাবে। ঠিক আছে, শিখতে পারবেন না, এবং এই জিনিসগুলা শেখানোর জন্য আসলে মানুষের অসম্ভব ধৈর্য দরকার। সো আমি জানি না কতটুকু শিখাতে পারতেছি, বাট ইউ শুড বি প্রিপেয়ার্ড ফর দ্যাট। সো মোমেন্ট অনেকগুলো আছে, মোমেন্ট হচ্ছে একটা, মোমেন্ট অনেকগুলো আছে কিন্তু ফর্মুলা একটা। ঠিক আছে, মোমেন্টের কমন ডেফিনেশনটা কি? এ মোমেন্ট ইজ দ্য কোয়ান্টিটেটিভ মেজার দ্যাট ডিসক্রাইব দ্য শেপ অফ এ ডিস্ট্রিবিউশন। দ্য nth moment is the expected value of the nth power of deviation from the mean. এই জিনিস আমার জানার দরকার নাই, শিখবো না, শুধু প্রথম লাইনটাই মুখস্থ করব। A moment is a quantitative measure that describe the shape of a distribution. এটা একটা কোয়ান্টিটেটিভ ফর্মুলা যেটা শেপের ডিস্ট্রিবিউশনকে কি করে, ব্যাখ্যা করে, ডিসক্রাইব করে। মোমেন্ট অনেকগুলো আছে, মেমোরি মোমেন্ট বলছে 3টা, মেমোরি মোমেন্ট 3টা না, মোমেন্ট অনেকগুলো আছে। n এর মান যত হবে মোমেন্ট ততটা হবে। কিন্তু আমরা মোমেন্ট, আমাদের ক্লাসে 4টা মোমেন্ট শিখবো, প্রথম 4টা মোমেন্ট, ফার্স্ট মোমেন্ট, সেকেন্ড মোমেন্ট, থার্ড মোমেন্ট এন্ড ফোর্থ মোমেন্ট সম্পর্কে আমরা শিখবো। এন এর মান যখন আমি 1 বসাবো তখন যে ক্যালকুলেশনটা আসবে সেটাকে বলা হয় ফার্স্ট মোমেন্ট, 2 যখন বসাবো তখন সেকেন্ড মোমেন্ট, 3 যখন বসাবো থার্ড মোমেন্ট, 4 যখন বসাবো তখন ফোর্থ মোমেন্ট আসবে। এই ফর্মুলাতে u1 is equal to ex minus mu divided by n। আপনারা কি দেখতে পাচ্ছেন তো এটা, নাকি দেখা যাচ্ছে না? ভিজুয়াল ইয়েস কি স্যার, দেখা দেখা যাচ্ছে? যাচ্ছে। দেখা যাচ্ছে। ফার্স্ট মোমেন্টকে আমরা বলি মিন। ফার্স্ট মোমেন্ট আমাদেরকে বলে মিনটা কোথায় আছে, মিনটা কোথায় আছে, মিনের লোকেশন কোথায়। ঠিক আছে, এটা সবসময় মাঝখানে থাকে, জিরোতে থাকে। ঠিক আছে, ফার্স্ট মোমেন্ট সবসময় জিরো হয়। আপনি মিন থেকে ডান দিকে যেতে পারেন, বাম দিকে যেতে পারেন, ডান দিকে গেলে আপনি পজিটিভ ভ্যালু পান, বাম দিকে গেলে আপনি নেগেটিভ ভ্যালু পান। দেখেন 0 2 4 পজিটিভ ডান দিকে, আর বাম দিকে 0 -2 -4 দেওয়া আছে। মিনের পজিশনটা সবসময় জিরোতে থাকে, তাই ফার্স্ট মোমেন্টের মান সবসময় জিরো হয়। সেকেন্ড মোমেন্টে আমরা বোঝার চেষ্টা করি মিন থেকে ডেটাগুলো কতটা ডানে এবং বামে সরে সরে আছে, স্প্রেডটা কত, এটাকে আমরা বলি ভেরিয়েন্স। তো ভেরিয়েন্সের আমরা আরো একটা ফর্মুলা একটু, সিগমা স্কয়ার ইজ ইকুয়াল টু xi মাইনাস মিউ হোল স্কয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল এন, এন মানে এখানে পপুলেশনের নাম্বার। তো ওই ফর্মুলাটা বাদ দিয়েও আমি যদি এখানে মিউ এন এর পরিবর্তে মিউ টু সমান ই এক্স মাইনাস মিউ হোল স্কয়ার বসাই, তাহলেও আমি এখান থেকে কি করতে পারবো, ভেরিয়েন্সের মানটা বের করতে পারবো। এটা হচ্ছে ভেরিয়েন্সের মান বের করার আরেকটা ফর্মুলা, মানে সেকেন্ড মোমেন্টই হচ্ছে ভেরিয়েন্স। ওভাবে ওই ফর্মুলা দিয়েও করতে পারি, যেটা আগে বললাম নিচে যেটা এন আছে, আবার এই ফর্মুলা দিয়েও করতে পারি। কিন্তু আপনারা যখন ভেরিয়েন্সের অঙ্ক করবেন তখন আপনারা আগে যেভাবে শিখেছি ওইটাই করবেন আর কি। আমি জাস্ট আপনাদের দেখালাম যে সেকেন্ড মোমেন্ট হচ্ছে ভেরিয়েন্স বোঝানোর জন্য। থার্ড মোমেন্ট হচ্ছে স্কিউনেস, থার্ড মোমেন্ট হচ্ছে স্কিউনেস। ফোর্থ মোমেন্টকে বলে
কার্টোসিস। এবং স্কিউনেসটা কি জিনিস? স্কিউনেস আমরা একটা ক্লাসে শিখেছি যে ডেটাটা ডান দিকে কিংবা বাম দিকে কতটা স্কিউড হয়ে আছে, নেরো হয়ে আছে লেজটা, টেইলটা, সেটাকে আমরা স্কিউনেস বলি। যখন ডেটাতে এক্সট্রিম আউটলায়ার থাকে ডান দিকে অথবা বাম দিকে, তখন সে ডেটাকে তার দিকে টেনে স্কিউ করে ফেলে, ডান দিকে নিয়ে যায়, মিনটা ওই দিকে নিয়ে যায়, বাকি ডেটাটা স্কিউড হয়ে যায়। সেখান থেকে আমরা স্কিউনেসটা দেখেছি, চোখ দিয়ে দেখেছি। কিন্তু এটা যদি আমাদের ম্যাথমেটিক্যালি বুঝতে হয়, আমরা যদি বুঝতে চাই যে দুইটা ডেটা সিটি লেফট স্কিউড, কোন ডেটাটা বেশি স্কিউড, দুইটাই লেফট স্কিউড, কিন্তু কোনটা বেশি স্কিউড, তখন আমাকে ডিপেন্ড করতে হবে ফর্মুলার উপর। তখন আমি μ3 n এর পরিবর্তে 3 বসাবো, μ3 ইজ ইকুয়াল টু ই এক্স মাইনাস মিউ টু দি পাওয়ার 3 বা কিউব। 3 আর কিউব তো একই জিনিস আমরা জানি। তো তখন আমরা এই ফর্মুলাটা ব্যবহার করে আমরা স্কিউ এর মানটা বের করে ফেলতে পারবো। ঠিক আছে, স্কিউনেস এর মানটা বের করে ফেলতে পারবো। আর কার্টোসিস আমি এখন যাচ্ছি না, কার্টোসিস নিয়ে আমরা পরে কথা বলবো। এখন বলেন, একটু পর্যন্ত আমি যে কথা বললাম, 3টা মোমেন্ট দেখালাম, আগের কথাগুলো আবার রিপিট করলাম, এখন পর্যন্ত কার কার কনফিউশন আছে? আচ্ছা, আর যদি কনফিউশন না থাকে আমি একটু সামনের দিকে আগাই। ফার্স্ট মোমেন্ট মিন, সেকেন্ড মোমেন্ট হচ্ছে ভেরিয়েন্স, থার্ড মোমেন্ট হচ্ছে স্কিউনেস। ঠিক আছে, এখন একটু যদি থার্ড মোমেন্টের দিকে একটু তাকান, থার্ড মোমেন্টে আপনারা কয়টা ফর্মুলা দেখতে পাচ্ছেন? স্কিউনেস এখানে কয়টা ফর্মুলা আছে এই বক্সে? দুইটা। প্রথমটা কিসের ফর্মুলা? উপরে একটা কিসের ফর্মুলা? এই যে এটা কিসের ফর্মুলা? এই যে ফর্মুলাটা, এটা কিসের ফর্মুলা? স্যার মিন এটা কিসের ফর্মুলা? μ3 e x minus mu cube, এটা কিসের ফর্মুলা? এটা মোমেন্ট সিড ফর্মুলা। এটা থার্ড মোমেন্টের ফর্মুলা। থ্যাংক ইউ সো মাচ ফর রিস্টোরিং মাই ফেথ অন হিউম্যান বিং। মানুষের যে বুদ্ধিবৃত্তিক রেশনাল আপগ্রেডেশন হয়েছে, সামটাইমস আই লস্ট ফেথ আসলে মানুষের আসলে প্রিমিটিভ ব্রেইন থেকে সাকসেশনটা হয়েছে কিনা, আপগ্রেডেশনটা হয়েছে কিনা। আমি মাঝে মাঝে এটা নিয়ে কনফিউজড হয়ে যাই। এন্ড দেন পিপল লাইক ইউ arise as angel, আমাকে হিউম্যানিটির উপর আবার ফেথ রিস্টোর করতে হেল্প করে না। ইউ ক্যান পুট ইউর ফেথ অন হিউম্যান ব্রেনটা আসলেই কিছুটা সামনের দিকে আগাইছে। সো এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে মোমেন্টের ফর্মুলা, কিন্তু এটা যেহেতু এন এর মান আমরা এখানে কত বসাইছি, এন এর মান কত এখানে এই ফর্মুলাতে? 3। তাহলে এটা হচ্ছে থার্ড মোমেন্টের ফর্মুলা। থার্ড মোমেন্টের ফর্মুলা আমাদের স্কিউনেস বুঝতে হেল্প করে, সেটা আমরা আগেই জেনেছি। পরের যে ফর্মুলাটা, এটাও মোমেন্টের ফর্মুলা, কিন্তু এটাকে বলা হয় স্ট্যান্ডার্ডাইজ মোমেন্ট ফর্মুলা। কি ফর্মুলা? স্ট্যান্ডার্ডাইজ মোমেন্ট ফর্মুলা। দেখেন এখানে আমরা মিউচের পরিবর্তে ওয়াই এর মতো একটা অক্ষর বসাইছি, কিন্তু এটা ওয়াই না, এটাকে বলা হয় গামা। ঠিক আছে, GAMMA, গামা 1। এবং এই ফর্মুলাতে বাকি সবকিছু আগের মতোই আছে, কিন্তু এটাকে ডিভাইড করছি সিগমা 3 দ্বারা। দেখা যাচ্ছে এই ফর্মুলাটা? এই ফর্মুলাটা কি দেখা যাচ্ছে? এই যে এটা হলুদ ইয়েলো কালার দিয়ে যেটা দেখাচ্ছি, Yes, কোন কালার ইউজ করে? এই যে এই ফর্মুলাটা, হ্যাঁ, এই যে এটা, দিস ওয়ান, এই ফর্মুলাটা দেখেন। এই ফর্মুলা ই এক্স মাইনাস মিউ হোল কিউব, এটা কি এটার সাথে মিল আছে না? এটাই তো এটা নাকি? ইয়েস নো বলেন। একটু। আর এখানে এড হয়েছে কোন জিনিসটা?
অ্যাড হয়েছে হলো এইটা, তাই না? এই জিনিসটা অ্যাড হয়েছে, এই জিনিসটা অ্যাড হয়েছে। এটা কি? সিগমা কিউব। তাহলে এই ই এক্স মাইনাস মিউ হোল কিউবকে যদি আমি সিগমা কিউব দ্বারা ভাগ করি, তখন থার্ড মোমেন্ট, যেটা থার্ড মোমেন্ট বলা হয় না, এটা আর একটা নাম হচ্ছে থার্ড সেন্ট্রাল মোমেন্ট। থার্ড সেন্ট্রাল মোমেন্টটা তখন স্ট্যান্ডার্ডাইজ মোমেন্ট হয়ে যায়, স্ট্যান্ডার্ডাইজ মোমেন্ট হয়ে যায়। তার মানে ই এক্স মাইনাস কিউব, এটাকে যখন আমি সিগমা কিউব দ্বারা ভাগ করব, তখন এটা আর নর্মাল মানে সেন্ট্রাল মোমেন্ট থাকবে না, থার্ড সেন্ট্রাল মোমেন্ট থাকবে না, এটা হয়ে যাবে একটা স্ট্যান্ডার্ডাইজ মোমেন্ট। স্ট্যান্ডার্ডাইজ মোমেন্ট, বুঝা গেছে? তাহলে স্কিউনেসকে যদি আমি স্ট্যান্ডার্ডাইজ করতে চাই, মানে থার্ড সেন্ট্রাল মোমেন্টকে যদি আমি স্ট্যান্ডার্ডাইজ করতে চাই, তাহলে আমার এটাকে কত দ্বারা ভাগ করতে হবে? সিগমা কিউব দ্বারা ভাগ করতে হবে। এবং তখন যেহেতু এটা স্ট্যান্ডার্ড হয়ে গেছে, তখন এটাকে আমি আর মিউ থ্রি দ্বারা প্রকাশ করব না, কারণ মিউ থ্রি তো হচ্ছে নর্মাল বা সেন্ট্রাল মোমেন্টের থার্ড সেন্ট্রাল মোমেন্টের সিম্বল হচ্ছে মিউ থ্রি। আর এটা তো আমি সিগমা কিউব দ্বারা ভাগ করে ফেলছি, এখন এটা স্ট্যান্ডার্ডাইজ হয়ে গেছে, এবং যেহেতু এটা স্ট্যান্ডার্ড হয়ে গেছে, তাই এখন আমি মিউ থ্রির পরিবর্তে এখানে গামা ওয়ান লিখবো। তাহলে গামা ওয়ান দেখলে আমার বুঝতে হবে এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ডাইজ মোমেন্ট। এই জিনিসটা কেউ আমাকে এক্সপ্লেইন করে বুঝান আমি কি বলছি আপনাদের এখান থেকে। Anyone? বলেন। নট এ সিঙ্গেল পারসন, তাহলে এটা বুঝেন না আপনারা? আচ্ছা, থার্ড মোমেন্টের ফর্মুলা কি? থার্ড ফর্ম উপরের ফর্মুলাটা আমাকে বোঝান। মিউ থ্রি, যেটা মিউ থ্রি ইজ ইকুয়াল টু ই এক্স মাইনাস মিউ কিউব, এই ফর্মুলাটা আমাকে বোঝান, এটা কি? No problem, no problem. বল। ঠিক আছে, এই যে ফর্মুলাটা, কালো ফর্মুলা, এটা কিসের ফর্মুলা বলেন তো? এটা কিসের ফর্মুলা? স্যার এটা ডিফারেন্ট মোমেন্টের ফর্মুলা। এটা মোমেন্টের কমন ফর্মুলা না, ইউনিভার্সাল ফর্মুলা। এখানে আমি n যখন 3 বসাবো, তখন এটা কি ফর্মুলা হবে? স্কিউনেসের স্কিউনেসের মানে কয় নাম্বার মোমেন্টের ফর্মুলা হবে? থার্ড মোমেন্ট। তাহলে এখানে u3 সমান a e x মাইনাস মিউ কিউব, এটা আসলে কিসের ফর্মুলা? থার্ড মোমেন্ট। থার্ড মোমেন্টের ফর্মুলা, তাই না? মানে এই ফর্মুলাতে n এর পরিবর্তে আমি কত বসাইছি? 3 বসাইছি, তাহলে এখানেও 3 আসছে, উপরেও 3 চলে গেছে। এটাকে আমরা বলতেছি থার্ড মোমেন্টের ফর্মুলা। থার্ড মোমেন্টের ফর্মুলা, থার্ড মোমেন্ট দেখে আমরা স্কিউনেস বের করতে পারি, কিন্তু আসলে থার্ড মোমেন্ট থেকে সরাসরি না আমরা স্কিউনেসটা বের করতে পারি না, বেশ কিছু ঝামেলা থাকে। এর ফলে এটাতে আরেকটু কি করতে হয়, এটাতে আরেকটু স্পাইস দিতে হয়, এটা আরেকটু কুক করতে হয়, এটা আরেকটু রান্না বান্না করতে হয়। ঠিক আছে, রান্না বান্না করার জন্য আমরা যে কাজটা করি, আমরা বলি যে এক কাজ করি, আমরা
এই যে এই পাশে মিউ থ্রির পাশে যে ই মাইনাস এক্স ই ইন্টু এক্স মাইনাস মিউ কিউব, অর্থাৎ এই পোর্শনটাকে আমরা কত দ্বারা ভাগ করি? আমরা বলি এই পোর্শনটাকে আমরা সিগমা 3 দ্বারা ভাগ করব। এই যে এটাকে বলা হয় সিগমা, এটার উপর যেহেতু 3 আছে তাহলে আমরা বলছি সিগমা কিউব আর কি। বুঝা গেছে? স্যার এখানে সিগমা কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন? সিগমা আমরা কি হিসাবে জানতাম? ভেরিয়েন্সের ক্ষেত্রে সিগমা আসলে কি ছিল? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ছিল না? বল না, সিগমা কি ছিল? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ছিল না? তাহলে এটা অবশ্যই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তাই না? ওকে, তাহলে সিগমা কিউব দ্বারা আমরা এটাকে ভাগ করব। আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন স্যারই বলছে। সেন্ট্রাল মোমেন্টের যে ইউনিভার্সাল ফর্মুলা বা মোমেন্টের যে ইউনিভার্সাল ফর্মুলা, সেটাতে যখন n এর পরিবর্তে আমরা 3 ব্যবহার করি তখন আমরা থার্ড মোমেন্টটা পেয়ে যাই, যেটা মাঝখানের এই ফর্মুলাটা μ3 = E x - μ2। কিন্তু এটা থেকে সরাসরি স্কিউনেসটা বের করা আমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়, তখন আমরা বলি এটাকে ফার্দার আরেকটু কি করি, আরেকটু অপারেশনালাইজ করি। তখন এটাকে আমরা সিগমা কিউব দ্বারা ভাগ করি। সিগমা কিউব দ্বারা যখন আমরা ভাগ করি তখন সেটাকে আমরা বলি ঠিক আছে, এটা তো যেহেতু রান্না বান্না হয়ে গেছে, বিফের সাথে যেহেতু এখন আমরা স্পাইস দিয়েছি, এটাকে শুধুমাত্র বিফ না বলি, এটাকে আমরা একটু বিফ কারি বলি। ওকে, শুধু এটার সাথে এখন কি হয়েছে, একটু মশলা টশলা দেওয়া হয়েছে, শুধু র বিফ না বলে এটাকে কি বলবো, বিফ কারি বলবো। ঠিক তেমনই এই ফর্মুলাতে যেহেতু আমরা সিগমা কিউব দ্বারা ভাগ করতেছি, তাই এটাকে আমরা ঠিক সেন্ট্রাল মোমেন্ট মানে থার্ড সেন্ট্রাল মোমেন্ট না বলে এটাকে আমরা বলি স্ট্যান্ডার্ডাইজ মোমেন্ট, থার্ড স্ট্যান্ডার্ডাইজ মোমেন্ট। একটু কথা কি বোঝা গেছে কেন এটাকে আমি স্ট্যান্ডার্ডাইজ মোমেন্ট বলতেছি? কারণ হচ্ছে আমি এটাকে সিগমা কিউব দ্বারা ভাগ করছি, তার আগের জিনিসটা নাই। অর্থাৎ একটা বিফের সাথে মশলা অ্যাড করার পর যদি আমি রান্না বান্না করি এটাকে বিফই বলি তাহলে সমস্যা, এটাকে বিফ কারি বলা উচিত, তাই না? আমরা এই জন্য যেটি সিগমা কিউব দ্বারা ভাগ করতেছি তাই এটাকে বলতেছি এটা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ মোমেন্ট। একটু কে বুঝেন নাই বা কে বুঝছেন আমাকে বলেন, বুঝেন নাই বুঝছি দুইটাই হচ্ছে নিব আমরা। বুঝছেন নাই, আচ্ছা বুঝছেন কি আগে এটা শুনি, বোঝার সংখ্যাটাই কম হওয়া উচিত টেকনিক্যালি। সমস্যা নাই, আমি এই জিনিস না বুঝে যাব না, আই হ্যাভ নো ইস্যুস। এটাকে স্ট্যান্ডার্ডাইজ মোমেন্ট বলা হচ্ছে, কেন বলা হচ্ছে? দ্যাট ইজ মাই কোশ্চেন। এই যে এটাকে গামা 1 = এটাকে স্যার থার্ড মোমেন্টের স্কিউনেসটা বের করতে একটু ঝামেলা হয়, এজন্য আমরা এটাকে সিগমা 3 দ্বারা সিগমা ভাগ কিউব সিগমা কিউব দ্বারা ভাগ করতেছি, এজন্য এটা স্ট্যান্ডার্ডাইজ মোমেন্ট বলতেছি। মানে স্ট্যান্ডার্ড মোমেন্টের উপর যখন থার্ড সেন্ট্রাল মোমেন্টের উপর যখন আমি কিছু কাজ করি ভাগ করে দিই সিগমা কিউব দ্বারা, তখন এটা তো আগে জিনিসটা থাকে না, তাই এটার একটা নতুন নামকরণের প্রয়োজন হয়, তাই এটাকে বলা হয় স্ট্যান্ডার্ডাইজ মোমেন্ট। ব্যাপারটা এরকমই অনেকটা। এবং তখন এটাকে আমরা μ3 না বলে গামা 1 দ্বারা কি করি, ডিনোট করি, যে স্ট্যান্ডার্ডাইজ মোমেন্ট গামা 1 = E x - μ3 / সিগমা কিউব। এখন যদি গামা 1 এর মান পজিটিভ হয়, যত পজিটিভ হবে সেটা তত বেশি রাইট স্কিউড হবে, আর এটা যত নেগেটিভ হবে গামা 1 এর মান সেটা তত বেশি লেফট স্কিউড হবে। আর যদি গামা 1 এর মান 0 হয় তাহলে সেটা সিমেট্রিক বা নরমাল ডিস্ট্রিবিউশনের জন্য। তাহলে আমি দেখলাম যে দুইটা ভ্যালু আছে, মানে দুইটা আমার কাছে গ্রাফ আসছে, দুইটাই রাইট স্কিউড। আমাকে বলতেছে যে কোনটা বেশি রাইট স্কিউড, সেটা আমি কিভাবে বুঝবো? সেটা যদি আমার বুঝতে হয় তাহলে আমার যে কাজটা করা লাগবে, আমি দুইটার জন্য গামা 1 এর মান বের করব। যদি দেখি একটার গামা 1 এর মান হচ্ছে 1.5 আর একটার গামার মান হচ্ছে 1.8, তাহলে কোনটা বেশি রাইট স্কিউড হবে? একটা গামা 1 এর মান 1.5 আর একটা হচ্ছে 1.8 পজিটিভ, তাহলে কোনটা যেটা রাইট স্কিউড বেশি হবে? 1.8 ওটা রাইট স্কিউড বেশি হবে। সেটা কি আমরা শুধু খালি চোখে দেখে বুঝতে পারতাম? না, হয়ে যেত। ঠিক আছে, সেই জন্য আমরা স্কিউনেসটা এইভাবে ব্যবহার করি। ঠিক আছে, তাহলে আজকে আমরা একটু পর্যন্তই রাখি। হ্যাঁ স্যার আমার একটা প্রশ্ন আছে স্যার, স্কিউনেস এর ক্ষেত্রে আমাদের মানে আপনি যেহেতু বলেছেন যে
ই এক্স মাইনাস মিউ কিউব এটা দিয়ে হচ্ছে আমরা কারেক্ট মানটা পাই না, কিন্তু কেন পাই না, মানে কেন আমাদেরকে এটাকে ভাগ করতে হয় সিগমা কিউব দিয়ে? এটা আমি নেক্সট ক্লাসে বলবো, এখন ঠিক আছে। বললে অনেকের জন্য এটা মাথায় বমি হয়ে যাবে। ঠিক ঠিক আছে, আছে। সো ঠিক আছে, জাস্ট ওয়েট ফর ইট। ওকে, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সবাইকে ধৈর্য ধরে শোনার জন্য। নেক্সট ক্লাসে আমরা বলবো।